এই যে ভারতের ভূমিকা এবারে কিরকম হতে চলেছে? আপনি জানেন যে চায়না বিভিন্ন ইস্যুতে, যেরকম এই যে সীমান্ত মানে এলএসিতে যে একটা ফ্ল্যাশ পয়েন্ট ভারতের সঙ্গে তৈরি হয়েছিল, যদিও সেটা এখন একটু স্তীমিত হয়েছে। নরেন্দ্র মোদীর সঙ্গে জি জিনপিংয়ের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের পরে পরিস্থিতি ঠিকঠাক হয়েছে। কিন্তু তারপরেও এই যে পিওকে নিয়ে পাকিস্তানকে উস্কানি দেওয়া, তারপরে বাংলাদেশ এখন ভীষণ রকমভাবে অ্যান্টি ইন্ডিয়া একটা স্টান্স নিয়েছে। চীন সফর করেছেন মোহাম্মদ ইউনুস দুদিন আগেই। তারপর সেখান থেকে সেভেন সিস্টার্স নিয়ে তিনি উস্কানিমূলক মন্তব্য দিয়েছেন। তো সার্বিকভাবে এইরকম একটা জায়গায় তাইওয়ানের সঙ্গে তো ভারতের সুসম্পর্ক, ভারতের ভূমিকাটা এই মুহূর্তে কিরকম হতে পারে বলে আপনি মনে করেন এক্ষেত্রে? দেখুন, আমি প্রায়শই বলে থাকি, যারা ওয়েস্টার্ন সাংবাদিক বা এক্সপার্ট আছেন তারা এই ব্যাপারটা খুব একটা দেখেন না, কিন্তু আমি এখানে তাইওয়ানে প্রায়ই বলে থাকি যে ভারত চীন যে একটা আহ, বিশাল লম্বা একটা যে বর্ডার শেয়ার করে, and প্রায় 3,000 কিলোমিটার, সেই যে বর্ডারটা যে দুদেশ, সেখানে কিন্তু ভারত কিন্তু পিএলএ কে একটা মানে সবসময় সেখানে বিজি রাখছে, ব্যস্ত রাখছে। যে ক্ষেত্রে তাইওয়ানের দিকে কিন্তু কিছুটা সুবিধা হচ্ছে, যে পিএল এর যে ফুল এফর্টটা বা ফোকাসটা সেটা কিন্তু তাইওয়ানের দিকে যাচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে ভারতের একটা রোল আছে। তাছাড়াও ভারত এই মুহূর্তে আপনারা যদি দেখেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেটা আগে লুক ইস্ট পলিসি ছিল, সেটা এখন অ্যাক্ট ইস্ট অ্যাক্ট পলিসি ইস্ট হয়েছে। পলিসি, হ্যাঁ, পলিসি, এই হ্যাঁ। অ্যাক্ট ইস্ট পলিসিতে ভারত কিন্তু এখন আসিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে খুব খুব আমি বলবো যে খুব ক্লোজলি তারা বিভিন্ন ব্যাপারে তারা সহযোগিতা করছে একে অপরকে। এবং আপনারা যদি দেখেন, সাউথ চায়না সিতেও এই মুহূর্তে ভারত যদিও ডিরেক্টলি এখনো আসেনি, কিন্তু ভারত ফিলিপিন্সকে সাউথ চায়না সিতে এই মুহূর্তে যারা সবচেয়ে সোচ্চার চীনের বিরুদ্ধে, তাদেরকে ভারত কিন্তু ব্রাহ্মোস মিসাইল হ্যাঁ, বেচতে শুরু করেছে। এবং তো ইন্দোনেশিয়ার সেক্ষেত্রে সঙ্গেও কথা চলছে এই ব্রহ্মস চুক্তি নিয়ে। এক্স্যাক্টলি, তো এইভাবে ভারতের এনগেজমেন্ট অনেক বেড়ে গেছে। এবং আপনি বেশ কিছু রাষ্ট্র যদি দেখেন, ছোট ছোট রাষ্ট্র, টিমোর লেস্টে বা ইস্ট টিমোর বা পূর্ব টিমোর, যেখানে ভারতের কোনো দূতাবাস ছিল না, সেখানে ভারত কিন্তু এই বছর দূতাবাস স্থাপিত করেছে টিমোর লেস্টের সাথে। তার কারণটা এটাই দেখার, কারণ টিমোর লেস্টে এখন চীনের কিন্তু চীন যথেষ্ট কবজা করেছে বিভিন্ন বিজনেস ইনভেস্টমেন্টের মাধ্যমে, এবং বিভিন্ন অন্যান্য তাদের যে আগ্রাসী নীতি আছে সেগুলির মাধ্যমে। তাই ভারত এই প্রত্যেকটা দেশ, নরেন্দ্র মোদী আপনি যে দেখেন, গত বছর তিনি ব্রুনেই, ছোট্ট একটি দেশ কিন্তু তারাও কিন্তু সেই সাউথ চায়না সির চীন যে 9 ড্যাশ লাইন বা 10 ড্যাশ লাইন দাবি করে যে তাদের অন্তর্গত, তার মধ্যে ব্রুনেইয়েরও কিছু অংশ পড়ে। সেই ব্রুনেই আপনি যদি দেখেন, নরেন্দ্র মোদী গেছিলেন গত বছর। তো ভারতের যে এনগেজমেন্ট এই আসিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে, সেটা কিন্তু খুব বেড়ে গেছে, এবং সেটা খুব ইম্পর্টেন্ট এই দেশগুলির কাছে এবং তাইওয়ানের কাছে। কারণ ভারতের একটা একটা এই মুহূর্তে একটা ইমার্জিং সুপার পাওয়ার একটা রোল আছে। এবং আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমরা দেখেছি যে ভারত একটি সবচেয়ে বড় রাষ্ট্র, যে সরাসরি নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে ভারতের একটা কিন্তু এই অঞ্চলের রোল আছে। বাট এটাও বলে রাখা উচিত যে ভারত এখনো পর্যন্ত তাইওয়ানকে কিন্তু স্বীকৃতি দেয়নি। ভারত এখনো ওয়ান চায়না পলিসি, এক চায়না নীতি নিয়েই চলে। এবং যদিও ভারতের এখানে একটি ডিফ্যাক্টো ডিপ্লোম্যাটিক মিশন আছে তাইপেতে, এবং সেখানে অনেক ব্যবসা চলছে। এবং আজকাল যেটা ভারতীয় সরকার বলছে যে চীনকে, তাইওয়ানকে আমরা চীনের সঙ্গে এক ব্র্যাকেটে নিতে চাইছি না। তাইওয়ান এবং ভারতের যে আইটি, ইন্ডিয়া তাইওয়ান, নরেন্দ্র মোদী যে অ্যাক্রোনিমটা দিয়েছিলেন, আমরা ব্যবসা, তথ্য প্রযুক্তি, এগুলিতে আমরা একে অপরকে সহায়তা করছি। সেক্ষেত্রে চীনের কি ভূমিকা সেটা আমরা দেখছি না। এবার চীনের সঙ্গে যে সম্প্রতি যে ভারতের একটা সুসম্পর্ক কিছুটা হলো এগিয়ে চলেছে, সেখানে কিন্তু আমরা বারবার দেখছি ভারতীয় সরকারের তরফ থেকে যে বর্ডার নিয়ে কিন্তু ভারত এখনো পুরোপুরি সন্দিহান হয়নি। ভারতের এখনো বর্ডারের যে সমস্যাগুলো আছে সেগুলো এখনো কিন্তু জয়শঙ্কর বারবার বলছেন, বর্ডারটা সলিউশনটা রিজলভ করা, বর্ডার ইস্যুস গুলো, সেটা কিন্তু আমাদের প্রায়োরিটি। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি বাণিজ্যিক ভাবে এবং
কালচারাল যে সাংস্কৃতিক যে দু দেশের দেয়া নেয়া বা আদান প্রদান হচ্ছে, সেটা আবার আগের পর্যায়ে ফেরার কিছুটা হলেও ফিরেছে, মানে কোভিড এর আগে বা গালওয়ানে যে শুভমবাবু, দু আমি হাজার কুড়ি। এখানে একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। ভারতের কূটনীতি 2014 পর থেকে দর্শনীয়ভাবে, মানে উল্লেখযোগ্যভাবে ভারতের কূটনীতি কিন্তু এটা একটা উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং গোটা বিশ্বের কাছে, পুরো গ্লোবেই যদি দেখেন তাহলে এটা একটা চর্চার বিষয় হয়েছে। যেরকম ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর সঙ্গে কূটনীতি ভারতের একটা ভালো জায়গায় পৌঁছেছে। মিডল ইস্টের কান্ট্রিগুলোর সঙ্গে কূটনীতি ভালো জায়গায় পৌঁছেছে। আমেরিকা, রাশিয়া, রাশিয়া তো ভারতের দীর্ঘদিনের বন্ধু, ইসরায়েলও তাই। আহ, আপনার কি মনে হয় তাইওয়ানের সঙ্গে আগামী দিনে কূটনৈতিক স্তরে ভারতের সম্পর্ক কিরকম হবে? মানে আমি বলছি, তাইওয়ানের প্রেসিডেন্ট যদি আগামী কোনো ভারতের সাধারণতন্ত্র দিবসে বা কোনো সরকারি সফরে তিনি যদি আসেন, সেটা কি খুব একটা আশ্চর্যের হবে? আপনার মতে কি বলে? দেখুন, মানে সরাসরি হয়তো তাইওয়ানের রাষ্ট্রপতি আসবেন না, কিন্তু কিছু উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট আমরা দেখেছি। যেমন আমি বলছি, 2020 সালে সেই গালওয়ানের যে চীনের যে সামরিক বাহিনী অ্যাটাক করেছিল এবং বেশ কিছু লোকের সেনার মৃত্যু হয়েছিল, তারপর থেকে কিন্তু ভারত তাইওয়ান সম্পর্ক অনেকটা বেড়ে গেছে, আরো ক্লোজ হয়েছে। তার কয়েকটা বিষয় আমি আপনাকে জানাতে চাইছি। যেমন বিগত বছরে এপ্রিলেই, 3 এপ্রিল তাইওয়ানে একটি ভয়াবহ ভূমিকম্প হয়, তাতে বেশ কিছু লোকের মৃত্যু হয় এবং ক্ষয়ক্ষতি হয়। সেই সময় কিন্তু নরেন্দ্র মোদী তাইওয়ানের সরকারকে, তাইওয়ানের জনগণকে সহানুভূতি জানিয়ে একটি এক্স বা টুইটার যেটা ছিল, একটু টুইট করেছিলেন, যেটা এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী কিন্তু সে ব্যাপারে তাইওয়ানকে নিয়ে কোনো টুইট করেননি নরেন্দ্র মোদীর আগে। হ্যাঁ। যদিও টুইটার বা এক্স সেরকম পুরনো নয়। দ্বিতীয় হচ্ছে, আমরা দেখেছি বেশ কিছু তাইওয়ানের বর্তমান যিনি উপরাষ্ট্রপতি শাওবিখিন, তিনি কিন্তু ভারতবর্ষে উম, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ভারতে কিন্তু গেছিলেন। রাইসিনা ডায়ালগে তিনি সেখানে হ্যাঁ। আমন্ত্রিত ছিলেন। এই মুহূর্তে যিনি এখন রাষ্ট্রপতি লাইচিংথা, তিনি কখনো যাননি ভারতে, কিন্তু তিনিও ভারতকে, নরেন্দ্র মোদী যখন টুইট করেছিলেন তিনিও তাকে রিপ্লাই দিয়েছিলেন, যে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। তো এছাড়া বিজনেসে আমরা দেখছি টাটা গ্রুপ এবং তাইওয়ানের পাওয়ার চিপ, তারা মিলে যৌথভাবে ভারতের প্রথম সিভিলিয়ান ফ্যাব বানাচ্ছে গুজরাটের ধোলেরাতে। ফক্সকনের আরো একটি উল্লেখযোগ্য বিষয়, ফক্সকনের যিনি প্রতিষ্ঠাতা, তাকে ভারত সর্বোচ্চ আম, সম্মান, দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে অভিহিত করেন। তো এগুলো কিন্তু আগে কোনো তাইওয়ানের নাগরিককে এরকম সম্মান দেওয়া হয়নি। তাই সেই জন্য আমরা যেটা দেখছি যে ভারত তাইওয়ানের সম্পর্ক, সুসম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট এগিয়ে চলেছে এবং যথেষ্ট ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি সেখানে। এবং সেই সম্পর্ক, যেটা আমরা, যে ভারতীয় বিদেশ মন্ত্রক বলছে যে আমাদের তাইওয়ানের সঙ্গে সম্পর্ক একদমই চায়না ডিপেন্ডেন্ট নয়, চীনের সঙ্গে আমাদের কি সম্পর্ক সেটা আমাদের আলাদা বিষয়। সেখানে আমাদের কূটনৈতিক ভাবে আমরা এনগেজ করছি চীনের সাথে। তাইওয়ানের সঙ্গে এটি সম্পূর্ণ আলাদা। এবং নরেন্দ্র মোদী সম্প্রতি বেশ কয়েকবার তার ভাষণে তাইওয়ানের রেফারেন্স দিয়েছেন। নরেন্দ্র মোদী নিজে কিন্তু তাইওয়ানে এসেছিলেন, আপনার যদি জানা থাকে। তিনি যখন গুজরাটেরও চিফ মিনিস্টার ছিলেন না, নরেন্দ্র মোদী 1999 বা 2000 সাল নাগাদ তিনি তাইওয়ান ভ্রমণ করে যান, এবং সেই এক্সপিরিয়েন্সের কথা তিনি সম্প্রতি বেশ কয়েকবার বলেছেন, যে তাইওয়ানে তিনি ফেক মিট খেয়েছিলেন, যিনি মানে ভেজিটেরিয়ান মিট, খেতে দেখতে লাগছে পুরো নন ভেজিটেরিয়ানের মতো, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান। তিনি সেটা খেয়েছিলেন এখানে, সেটা বলেছিলেন। সম্প্রতি তিনি আরো একটি কমেন্ট করেন, যে তাইওয়ানের যারা রাজনীতিবিদ তারা সুশিক্ষিত, উচ্চশিক্ষিত। যেটা আমরা জানি, এই মুহূর্তে যিনি রাষ্ট্রপতি লাইচিংথা, তিনি কিন্তু হার্ভার্ড থেকে তার পিএইচডি আছে, তিনি ডাক্তার। উপরাষ্ট্রপতি, ডিফেন্স মিনিস্টার, তিনি একজন প্রফেসর ইয়েল ইউনিভার্সিটির।